এখানে এসে মন ভালো হয়ে যাবে। প্রকৃতি মাঝে হারিয়ে গিয়ে অপার শান্তি অনুভব করার এমনই এক ঠিকানা রাখাল রাজার মন্দির। আর ঠাকুর এখানে অঙ্গীকারবদ্ধ হয়ে আছে। তখন রাজা গোপীনাথের মাহাত্ম্য বুঝতে পারেন। গোপালদাসপুর গ্রামের বেশিরভাগ পরিবারই কিন্তু ছিল গোস্বামীদের। ধুধু প্রান্তর, চাষের জমি, মানে আশেপাশে কোনো জনবসতি নেই। অরণ্যের মধ্যে নির্জনে একাকিনী। তাই সন্ধ্যেবেলায় কিন্তু ভুলেও কেউ প্রবেশ করবেন না এখানে। এক প্রাচীন ঐতিহ্যবাহী স্থান কালনা। আর এই কালনারই বৈদ্যপুর রথতলা থেকে মিনিট 15 গেলেই গোপালদাসপুর গ্রামে অবস্থিত এই রাখাল রাজার মন্দির। প্রকৃতি মাঝে হারিয়ে গিয়ে অপার শান্তি অনুভব করার এমনই এক ঠিকানা রাখাল রাজার মন্দির। নিরিবিলি পরিবেশ, চারিদিকে বিস্তীর্ণ সবুজ প্রান্তরের মাঝে পাখির কলকাকলিতে মুখরিত এক প্রাচীন মন্দিরে রাখাল রাজা বিরাজমান। লাল ইটের তৈরি এই বহু প্রাচীন মন্দিরে একটি সবচেয়ে বড় বিশেষত্ব হলো এখানে কৃষ্ণ অবিবাহিত পুরুষ। মন্দিরে ঢুকতেই রয়েছে লাল স্তম্ভের নাট মন্দির। এই নাট মন্দিরের দেওয়ালে শ্রীকৃষ্ণের বাল্যলীলা ছবির আকারে ফুটিয়ে তোলা হয়েছে, যেমন কালীয় দমন, পুতনাবধ ইত্যাদি। তবে একটা কথা না বলে একদম পারছি না, বাইরে এত প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদের মধ্যেও এই মন্দিরের পরিবেশ এতটাই নির্মল, এতটাই শান্ত আর এতটাই সুন্দর পরিবেশ এখানে, এখানে এসে মন ভালো হয়ে যাবে। মন্দিরের গর্ভগৃহে রয়েছে 3টি মূর্তি। সবচেয়ে বড় রাখাল রাজার মূর্তি। তার গায়ের রং আকাশী নীল, বড় টানা টানা চোখ, বাম হাতে নাড়ু আর ডান হাতে লাঠি নিয়ে গোপ বালকদের ন্যায় দলপতির ন্যায় সমস্ত কিছু পরিচালনা করছেন। দুপাশে রয়েছে সাদা গাভী। তার ডান দিকে রয়েছে ছোট রঘুনাথ মূর্তি, গায়ের রং তার সবুজ। আর বাম দিকে গোপীনাথজি, আকাশী নীল তার গায়ের রং। মূর্তিগুলি অপরূপ মায়াময়, তাকিয়ে থাকলে এক অদ্ভুত প্রশান্তিতে মন ভরে যায়। তবে এই মন্দিরের বেশিরভাগ ইতিহাসই জনশ্রুতির উপর ভিত্তি করে। আমাদের ঠাকুর হচ্ছে মুর্শিদকুলিকা ঔরঙ্গজেবের আমলের ঠাকুর। প্রথম ওই ছোটো গোপীনাথ আসে, পুরো জঙ্গল ছিল এখানে 750 বছর আগে। গোপালদাসপুর গ্রামের বেশিরভাগ পরিবারই কিন্তু ছিল গোস্বামীদের। এদের এক আদিপুরুষ ছিলেন শ্রী রামকানাই গোস্বামী। বর্ধমানের খাতুননির বাসিন্দা গোপীনাথ ভক্ত রামকানাই গোস্বামী একদা বর্গী আক্রমণের ভয় বা পারিবারিক কলহের কারণে আরাধ্য দেবতাকে সাথে নিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হন। পথে পড়ে ঘন জঙ্গল। এসে বনের মধ্যে থাকেন। থাকতে থাকতে একদিন এখানকার রাজা ছিলেন সিমলাগড়ের ওদিকে গোপালপুর বলে একটা গ্রাম আছে, সেই গ্রামের রাজা ছিলেন, তার নাম ছিল গোপাল। এদিকে গোপীনাথকেও ভোগ দেওয়ার সময় হয়ে আসায় রামকানাই গোস্বামী জঙ্গলি কাঠকুটো জ্বালিয়ে রান্নার ব্যবস্থা করেন। রাজা সেখানে সপরিষদ উপস্থিত হলেন। গোস্বামী মহাশয় তাদের সাদর অভ্যর্থনা জানান। আমি এখানে প্রসাদ খাবো। তখন ব্রাহ্মণীকে বললেন যে আমরা এখানে প্রসাদ খেতে চাই। বললেন হ্যাঁ নিশ্চয়ই প্রসাদ খাবো। বলছি কিন্তু আমি তো একলা নয়, আমার 100 জনের লোক আছে সৈন্য সামন্ত, তা 100-র উপরেও হতে পারে, কিন্তু তাদের ঘরে ভোগ দিতে হবে। বলে হ্যাঁ দেওয়া হবে। ওদের এইটুকুনি ভোগ দিয়ে ভিক্ষে করে এনে যেটুকুনি ভোগ হয়েছে আর বললো যে তারপরে এই পুষ্কুরিণী একটা আছে, এই পুষ্কুরিণীতে চান করে এসে সবাই গাছ থেকে পাতা করে খেতে বসি।
গোপীনাথজির অসীম কৃপায় একটি ছোট্ট হাঁড়ির ভোগে সবাই পরিতৃপ্তির সাথে খাওয়া সম্পূর্ণ করেন। তখন রাজা গোপীনাথের মাহাত্ম্য বুঝতে পারেন এবং উনি রামকানী গোস্বামীকে কিছু জমি দান করেন, আর তার নামানুসারে এই গ্রামের নাম রাখা হয় গোপালদাসপুর। এই পুরো এরিয়াটাই কিন্তু রাখাল রাজার। আর চারিদিকটা একটু খালি দেখুন, ধুধু প্রান্তর, চাষের জমি, মানে আশেপাশে কোনো জনবসতি নেই। আর এই জায়গাটা দেখুন, এই যে গোল মতন যে সার্কেল করা আছে, রাখাল রাজার মন্দিরের পরিধি কিন্তু এই সার্কেলটা পর্যন্তই। তার জন্য এই সাইকেলটা দিয়ে আলাদা করে মার্ক করে রাখা হয়েছে। রাখাল রাজার মূর্তি তৈরির কাহিনী অনেকটা পুরীর জগন্নাথ মন্দিরের মূর্তি তৈরির কাহিনীর মতো। ঠিক তার পরের দিন রাত্রে রামকানী গোস্বামী স্বপ্নাদেশ পান যে রাখাল রাজা বালকের বেশে এসে তাকে বলছেন তার আর বৃন্দাবন যাত্রার কোনো প্রয়োজন নেই। পরের দিন পাশে যমুনা পুষ্করিণীতে একটি কাঠ ভেসে থাকবে, তাই নিয়ে নদিয়ার বাগনাপাড়ার এক 5 বছরের বালকের কাছে এলে সে রাখাল রাজার মূর্তি তৈরি করে দেবে। স্বপ্নাদেশ পেয়ে রামকানাই পরের দিন পুষ্করিণী গিয়ে সত্যি এক দারু কাঠ দেখতে পেলেন। তারপর সেই কাঠ সংগ্রহ করে বাগনাপাড়ায় গিয়ে সেই বালক যার নাম মহাদেবকে দিয়ে মূর্তি তৈরি করান। সেই মূর্তি আজও পূজিত হয়ে আসছে, আর সেই বালকের বংশধরেরাই এখনো মাঘী পূর্ণিমার দিন মূর্তির অঙ্গরাগ করেন। শীতল আরতি দিয়ে বন্ধ হয়ে যাবে, দিয়ে আর খুলবে না। আর রাত্রে আর এখানে কেউ থাকে না, জনা মনেশ্বরী একজনা কেউ থাকে না। আচ্ছা বাবার গরু চড়ে, বাবা গরু চড়ায় এখানে, বাবা রাখাল রাজা, আচ্ছা। রাখাল রাজা গরু চড়ায়। এখানে কোনো মানুষ আসে না, থাকতে পারে না, এলেও তাকে চলে যেতে হবে, বাবাই তাকে বলবে যে চলে যা চলে যা চলে যা। আর আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি, এই রাখাল রাজা মন্দিরে সন্ধ্যের পর কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না, কারণ এখানকার ভক্তবৃন্দর মতে সন্ধেবেলার পরে যে সময়টা থাকে সেটা রাখাল রাজার একান্তই ব্যক্তিগত। তা সেই সময়টা কারোর অনধিকার প্রবেশ রাখাল রাজা মেনে নিতে পারে না, আর এখানকার সকল অধিবাসী বৃন্দরা সেটা মেনে নিয়েই চলেছে। তা সেই সময়টা রাখাল রাজাকে ছেড়ে দেওয়া হয়, আর কেউ এখানে প্রবেশ করেও না। তাই সন্ধ্যেবেলায় কিন্তু ভুলেও কেউ প্রবেশ করবেন না এখানে। মূল মন্দিরের পাশে আছে দোল মন্দির। এখানে দোল উৎসব অনুষ্ঠিত হয়। এখানে দোল পূর্ণিমা থেকে শুরু করে রামনবমী এবং জন্মাষ্টমীতে বিশাল উৎসবের আয়োজন করা হয়ে থাকে। প্রচুর ভক্ত সমাগম ঘটে। এখানে ভোগ রান্না করা হয়, বিশেষ পুজোর আয়োজন করা হয়। এখানে সকাল থেকে মোট 4 বার ভোগ নিবেদন করা হয়। দুপুরে দেওয়া হয় অন্নভোগ। মন্দিরে এসে আগে থেকে কুপন কেটে রাখলে ভোগ খাওয়ার ব্যবস্থা থাকে। এই মন্দির চত্বরটি অনেকটা বৃন্দাবনের নিধুবনের মতো। মন্দিরের সামনে অনেকখানি প্রশস্ত মাঠ, যেখানে গরু বাছুর একসাথে চড়তে পারে। আবার তার কাছেই রয়েছে বড় বড় প্রাচীন বট গাছ। তাদের বয়স কেউই সুনির্দিষ্ট করে বলতে পারেন না। বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে মন্দির। বিকেলবেলা শীতলভোগ হয়ে গেলে মন্দির ও তার চারপাশে কেউ যায় না। ভক্তজনের বিশ্বাস আর ভক্তিতে তিনি সদা জাগ্রত রয়েছেন। দুপুরের ভোগ খেয়ে রাখাল রাজার মন্দির দর্শন করে পরিপূর্ণ হৃদয়ে বাড়ি পথে রওনা দিলাম আমরা। প্রকৃতি ও ঈশ্বরকে অনুভব করার যে অপূর্ব অনুভূতি, তা মনের মণিকোঠায় সর্বদা উজ্জ্বল হয়ে থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো জায়গায়।